বাংলাদেশ রোহিঙ্গাদের আর তাদের দেশে রাখতে চায় না। দিন দিন দেশের হাহাকারের সংখ্যা বাড়ছে, তার উপরে বাড়তি রোহিঙ্গাদের থাকতে দিয়ে চাপ বাড়ছে ইউনূস সরকারের, যা সত্যি বড় মাথা ব্যথার কারণ। আর রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ যে বরাদ্দ পাঠাতো তা অর্ধেক করে দিয়েছে, আর তাতেই চাপে পড়েছে ইউনূস প্রশাসন। এই অবস্থায় বাংলাদেশের রোহিঙ্গা শিবির দেখতে হাজির জাতিসংঘের মহাসচিব। 4 দিনের সফরে 13ই মার্চ ঢাকা এসেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কিন্তু সত্যিই কি তিনি রোহিঙ্গাদের দেখতেই বাংলাদেশে এসেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? সূত্র মারফত জানা গিয়েছে তিনি নাকি বাংলাদেশের সেনার হেডকোয়ার্টারে পৌঁছে গিয়েছিলেন। আর বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা রয়েছে তাদের ওপর খুবই নারকীয় অত্যাচারও নাকি চলছে। সূত্রের খবর, রোহিঙ্গাদের কিডনি, চোখ বিদেশে বিক্রি করে বিপুল টাকা নাকি কামাচ্ছে বাংলাদেশ। এই বিষয়ে ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানাই যে এই মুহূর্তে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের কাছে এই মুহূর্তে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে আর্থিক সংকটে একেবারে জর্জরিত। তার উপরে রয়েছে প্রচুর সংখ্যক রোহিঙ্গা ক্যাম্প, যার ফলে বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতিতে এই মুহূর্তে বোঝা হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গারা। ইউএস এইড বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ রোহিঙ্গাদের আর তাদের দেশে রাখতে চায় না। দিন দিন যেভাবে হাহাকার বাড়ছে, তার উপরে বাড়তি রোহিঙ্গাদের থাকতে দিয়ে চাপ বাড়ছে, বোঝা বাড়ছে ইউনূস সরকারের, যেটা সত্যি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গত আগস্টের পর থেকে বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। ব্যবসা গুটিয়ে নিয়েছে বড় বড় সংস্থা, আর তার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ গণ্ডগোল। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ যে বরাদ্দ পাঠাতো সেটা অর্ধেক করে দিয়েছে। ইউএস এইড আসাও বন্ধ হয়ে গেছে। এটাই চাপ বাড়াচ্ছে ইউনূস প্রশাসনের। এই অবস্থায় বাংলাদেশের রোহিঙ্গা শিবির দেখতে হাজির জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। 4 দিনের সফরে 13ই মার্চ ঢাকা এসেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কিন্তু সত্যিই কি তিনি রোহিঙ্গাদের দেখতেই বাংলাদেশে এসেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? সূত্র মারফত জানা গিয়েছে তিনি নাকি বাংলাদেশের সেনার হেডকোয়ার্টারে পৌঁছে গিয়েছিলেন। আর বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা রয়েছে তাদের ওপর নাকি খুবই নারকীয় অত্যাচার চলছে। যেভাবে অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ আর্মির হেডকোয়ার্টারে পৌঁছে গিয়েছিলেন, সেখানেই প্রশ্ন উঠছে যে অ্যান্টনিও গুতেরেস, যিনি রাষ্ট্রসংঘের মহাসচিব, তিনি বাংলাদেশে এলেন কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ না করে চলে গেলেন আর্মির হেডকোয়ার্টারে। এবং আর্মির হেডকোয়ার্টারের সেই ছবিটা ইতিমধ্যেই কিন্তু ভাইরালও হয়েছে। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। তার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো আসুন শোনাই। ইউনূসের বুকের ধক হবে উইঘুর মুসলিমদের সম্পর্কে বলতে। এই তো করা উচিত। যদি উনি সাচ্চা মুসলমান হন, ইসলামিক স্টেট, উনি যদি ইসলামিক ভ্যালু রিপ্রেজেন্ট করেন, তাহলে জি জিনপিং এর মুখে চোখ দিয়ে উনি কথা বলবেন কি আমি যাচ্ছি উইঘুরের সঙ্গে কথা বলতে, আমি ওদের সঙ্গে ইফতার করবো, ওদেরকে ডাকুন, আমি ওখানে যেতে চাই। আছে ক্ষমতা না? আপনি একটা দালাল হিসাবে আপনি যাচ্ছেন, আপনি পুরো বাংলাদেশকে ওখানে বিক্রি করতে যাচ্ছেন। ওটা আমি আপনাকে বলে দিচ্ছি, রাইট? সব প্রথমে আপনাকে একটা আমি বলে দিচ্ছি, এটা অনেকগুলো মিথ, অনেকগুলো ঘটনা, অনেকগুলো রটনা বানানো হয়েছে বাংলাদেশের মধ্যে। ওর মধ্যে কি আছে জানেন? ওর মধ্যে প্রথমটা জিনিস আছে কি আমাদের কাছে স্ট্র্যাটেজিক। আমি এখানে একটা প্রশ্ন, যেরকম আপনাকে বললাম যে মোহাম্মদ ইউনূসের ধক হবে কি উইঘুর মুসলিমদের নিয়ে প্রশ্ন করার, কিন্তু এই যে চীনের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, বাংলাদেশের মুসলমানদের পরিস্থিতিও এই উইঘুর মুসলিমদের মতো হবে না তো? ওর থেকে খারাপ হবে। ইনি বিক্রি করতে যাচ্ছেন। এনার বাংলাদেশ পরিবার প্রবলেম নিয়ে এনার কোনো কিছু নেওয়া দেওয়া নাই। ইনি একটা বিজনেসম্যান, আপনি তো দেখছেন। উনি হাঁটতে পারছেন না, উনি কিছু ভাবতে পারছেন না, উনি ডিপ্রেসড লোক, উনি কাঁদছেন, উনি বলছেন আমি বেরোতে চাই। ওনাকে ধরে রেখে দেওয়া হয়েছে ওখানে। কেন? যে অনেক লোকের বিজনেস চলছে তো ওখানে। ওরা বিজনেস করে ওরা বড় বড় বাড়ি বানাবে আপনার আমেরিকায়, ওরা বড় বাড়ি বানাবে ইংল্যান্ডে, ওরা অনেকগুলো বিশ্বের চারদিকে ওরা বিজনেস করবে। ইনি মুখোশ, এনাকে কিছু পয়সা দেওয়া হবে, কমিশন নিতে গেছেন ওখানে। উনি ইউঘের জন্য যাননি, উনি জিংজিয়াংয়ে কি হচ্ছে এর কোনো কথাই নেই। রোহিঙ্গা কথা তুলবেন কি? রোহিঙ্গা কথা তো ওদের একটা চুক্তি আছে চায়নার সঙ্গে কি আমি চায়না আর বাংলাদেশ মিলিয়ে আমরা রোহিঙ্গাকে ওদের মায়ানমারে পাঠাবো। ইনি কি বলবেন? আমার মনে হয় না ইনি বলবেন, রাইট? তো ইনি একটা যা জিনিস করতে যাচ্ছেন, আমার মনে হয় যে ইনি এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড নয়। আপনাকে সবাই বলে দিই, এই যে বিশ্বে যে জিও স্ট্র্যাটেজিক আছে, অনেকবার কথা হয়েছে কি জিও এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, এখানে নয়।
এখানে আছে আদার আপনি চায়নার সঙ্গে আছেন বা চায়না আগেনস্টে আছেন। আমার মনে হয় যে ইনি গিয়ে ওখানে একটা চুক্তি করবেন, আর ওই চুক্তি তো হবে কি বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে কোয়াডের সঙ্গে লড়তে হবে, আমেরিকার সঙ্গে লড়তে হবে, তাই জন্য ইনি গেছেন ওখানে বাংলাদেশে। জানেন এই যে চাইনিজ সাবমারিন, কক্সবাজারের সাবমারিন, এই যে ফাইটার প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে মিসাইল, এই যে রাডার, এটা কার জন্য? 50 বছরে আপনি কোথায় কার সঙ্গে আপনি যুদ্ধ করেছেন আপনি বলেন তো? আপনার কোন জায়গায়? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আপনার এতে আমাদের বাংলাদেশের ভাই বোনকে আমরা বলতে চাইছি, এরা একটা মিথ তৈরি করেছিল। ওই মিথটা কি আছে জানেন? কি আমাদের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। আজকাল প্রফেশনালস বলছেন আমাদের কাছে সমুদ্র আছে, রাইট, আমরা অনেকগুলো কিছু করতে পারি। আরে বাবা, মায়ানমার তোমার থেকে বেশি সমুদ্র আছে। মায়ানমারের হালতটা কি দেখুন ওখানে আপনি। মায়ানমারকে চায়না কোথায় তুলে নিয়ে এসছে। মায়ানমারের ভিতরে চায়না যে করেছে ওটা বাংলাদেশকে ওর থেকে খারাপ করে দেবে। বেশ, ঠিক এই জায়গা থেকেই স্যার খুব দারুণ একটা পয়েন্টে আপনি একটা কিউ দিলেন। আমি এবারে যেটাই আসবো সেটা হচ্ছে গিয়ে আর মাত্র কয়েকটা দিন, কারণ মোহাম্মদ ইউনূস চীন সফর করার পর, শি জিনপিং এর সঙ্গে মিটিং করার পর তার কাছে আর কিছু অপশন থাকবে না, তাকে চীনের দালালি করতে হবে। আর সেটা না করলে ইউনূসের খেল খতম, এবং সেখানে অন্য কাউকেও বসাতে পারে চীন। ইউনূসের খেল কি এবারে খতম? মানে চীনের সঙ্গে হাত মেলানো মানে তো খেল খতম পুরোপুরি। আমরা শ্রীলঙ্কায় সেরকম দেখছি, পাকিস্তানের অবস্থা সেরকম দেখছি, এবার বাংলাদেশ। মায়ানমার ভুলে যাচ্ছেন আপনি, মিয়ানমার, হ্যাঁ মায়ানমার ভুলে যাচ্ছেন, আর নেপালের সিগ্রি এটাও হবে, রাইট, পাকিস্তানেও হবে। তা মুনুস সাহেব মুখ খুলছেন না কেন বালুচিস্তান কথা নিয়ে? ইনি কথা বলছেন না কেন? ইনি রোহিঙ্গা নিয়ে কথা বলবেন, উনি ইউগুর নিয়ে কথা বলবেন? আমার আনসার ইজ নো। উনি পাকিস্তানকে বিক্রি করতে, বাংলাদেশকে বিক্রি করতে চলেছেন, রাইট। আপনি দেখুন উনি বলেছেন আমাদের কাছে সি আছে, আমাদের কাছে তো ইন্ডিয়া কাছে, আমরা তো চাই না তোমার পোর্ট ভাই, আমাদের ভাইজাগ, আমাদের কোচিন, এতগুলো আপনি তো সি লাইন অফ কমিউনিকেশনে নেই, কেন আসবে কোন দেশ রাষ্ট্র আপনার কাছে? আমরা তাই জন্য আমরা কালাদান একটা মাল্টি মডেল প্রজেক্ট করেছিলাম আপনাকে অ্যাভয়েড করার জন্য, আমরাই দিয়েছি কাটা তার। আমরা চাই না আপনাদের সঙ্গে কোনো রিলেশন। আপনি আজকে দেখে নেবেন আপনাদের সব থেকে বেশি কার সঙ্গে আপনারা ইকোনমিক ডিল করছেন, আমরা চাই না। আর এবার আপনি ঢুকছেন একটা এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেটা আছে ওখানে, ওটা ভাঙিয়ে অনেকগুলো পলিটিক্যাল পার্টি, যার মধ্যে আপনাদের লেফটেন্যান্ট জিয়াউর রহমান, ইরশাদ, তারপরে খালেদা জিয়া, ইনক্লুডিং আমাদের প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদও এটা ইস্তেমাল করে আমাদেরকে এটা ধমকি দিলেন কি আমি এটা না করলে আমরা আপনারা এগেনস্ট হয়ে যাব। তাই জন্য তো আমরা কাটাবার দিয়েছি, আপনার যা করার আছে করো, আপনি একটা সভরেন কান্ট্রি আছেন, আমাদের দরকার নেই আপনাদের যে ফিগারগুলো আছে, ইকোনমিক ফিগারগুলো যেটা আছে, আপনি দেখে নিন আপনারা কার সঙ্গে বেশি আপনি বিজনেস করছেন। ইন্ডিয়া তো ওর মধ্যে নেই, ওর মধ্যে চায়নাই আছে, রাইট। আমরা তো আপনার সঙ্গে বিজনেস করার যান, আপনি একটা দেখাচ্ছেন ডাবর তেল, আপনি এটা করবেন, বয়কট করবেন, আপনি কোনো জায়গায় বলছেন ইন্ডিয়ান প্রোডাক্ট, আরে বাবা ওটাই জাল, ওটাও চায়না প্রডিউস করে আপনাদেরকে দিচ্ছে আমাদের নামে। এটা আমি পুরো সার্টিফাই করে বলছি আপনাকে, আমাদের নিজের কান্ট্রিতে চায়না আমাদের জিনিসকেই কপি করে আমাদেরকে নকল জিনিস বিক্রি করছে, এটা আপনাকে কে জানাবে? আমরা ইন্ডিয়া আপনার কাছে কোনোদিন হাত জোড় করে যাইনি, আপনারা আমাদের ভাই বোনরা আছেন, আপনাদের আমাদের রুটি বেটি সম্বন্ধ আছে, আমি আপনাদেরকে রেসপেক্ট করি। লেটস সি আজকে বাংলাদেশের এই যে ভিজিট কেন এটা ইম্পর্টেন্ট, 7 দিনের কথা বলছেন, কেন 7 দিনের কথা বলছেন, এইটা আমাদেরকে সবাইকে জানা উচিত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।